নমস্কার, আমি তিথি অ্যান্ড ওয়েলকাম টু মাই লং ফরম্যাট ভিডিও। তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করতে থাকো যে দিদি তুমি লং ফরম্যাটের ভিডিও কেন দাও না? তোমার লং ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। প্লিজ ডেইলি ব্লগ আপলোড করো। কিন্তু সময়ের অভাবে আমার পক্ষে এটা একদমই ইম্পসিবল ডেইলি ব্লগ করা। আমি পার্সোনালি এটা আমি চাইও না। দ্যাটস ওয়াই কখনো করা হয়ে ওঠেনি। বাট যখনই তোমরা কিছু ইনফরমেশন আমার থেকে জানতে চাও যেটা আমার মনে হয় শেয়ার করা উচিত, তখনই আমি এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি। যেখানে তোমাদের অনেকের অনেক কিছু কোয়ারিজ ছিল রিগার্ডিং মহাশিবরাত্রি ইভেন্ট, যেটা আমি ঈশা যোগা সেন্টারে অ্যাটেন্ড করেছিলাম কোয়েম্বাটুরে। অ্যান্ড হ্যাঁ, সেই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না। অ্যাকচুয়ালি আমি আসার পর খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম রিগার্ডিং অফিসিয়াল ওয়ার্ক, এবং ফিনান্সিয়াল ইয়ার এন্ড হয়েছে, সো একটুখানি কাজের চাপ ছিল। বাট আজকে একটু সময় করে বসলাম, এবং মহাশিবরাত্রি ইভেন্টটা যে আমরা অ্যাটেন্ড করেছিলাম সেটার আমি ভ্লগও করেছি। সেটা ৩টে ভ্লগ আছে, যেটা এখনও আপলোড করার সময় হয়ে ওঠেনি। বাট আজকে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে ফার্স্ট ডে ভ্লগটা আমি অ্যাটাচ করে দেবো, যেখানে ফার্স্ট পার্টটা একদম নেওয়া হয়নি, যেখানে আমরা এখান থেকে বেরিয়েছি বা বেরিয়ে যা কিছু হয়েছে এয়ারপোর্টে এইসব পৌঁছানোর পর থেকে আমরা যা যা করেছি সেটা মোটামুটি আমি ভ্লগের মতো আর কি নিয়েছিলাম। তো সেটা আমি এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেবো। অ্যান্ড রিগার্ডিং দ্য ইনফরমেশন, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি তুমি মহাশিবরাত্রি ইভেন্টে কিভাবে অ্যাটেন্ড করলে, ওখানে কিভাবে যেতে হয়, এবং তোমরা অনেকেই ওখানে যেতে ইচ্ছুক, কিন্তু প্রপারলি জানো না কিভাবে। যেমন আমিও পার্সোনালি ওখানে যেতে চেয়েছিলাম। জানুয়ারি মাসে আমি কিভাবে কি যাওয়া যায় এইসব দেখছিলাম, অ্যান্ড ঠিক সেই সময়ই আমাকে ঈশা যোগা সেন্টার থেকে কমিউনিকেট করে যে তিথি, নমস্কার, আমি তিথি, আমাদের মহাশিবরাত্রি ইভেন্ট হচ্ছে, অ্যান্ড আমাকে ইনভাইট করেছে, ওরা ইনভাইট করা হচ্ছে, আমি কি সেখানে যেতে পারবো কি পারবো না ইন পার্সন। তো এটা ইনভিটেশন আর কি মেসেজ আমার কাছে আসে। তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, অ্যান্ড সেই সময় আমার সাথে সোহিনীও ছিল, অ্যান্ড সোহিনীর কাছেও সেম মেসেজ আসে। অ্যান্ড আমরা দুজনেই অ্যাকচুয়ালি তার আগে প্ল্যান করেছিলাম যে আমরা একসাথে ঈশাতে যাব, বিকজ আমরা দুজনেই একটু স্পিরিচুয়াল, এবং এই স্পিরিচুয়াল লাইফটাকে একটু এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছি অলরেডি। সাদগুরুর কাছে গিয়ে ঈশা যোগা সেন্টার থেকে শুরু করাটাই আমার মনে হয় একদম বেস্ট হবে। অ্যান্ড সেই কারণে আমরা হ্যাঁ করেছিলাম, অ্যান্ড সব কিছু প্ল্যান করে মোটামুটি আমরা এখান থেকে সম্ভবত 15 তারিখে ছিল ইভেন্টটা। আমরা এখান থেকে বেরিয়েছিলাম কত তারিখে? বোধহয় 12 তারিখে, হ্যাঁ। তো যাই হোক, আমরা ইভেন্টটা খুব ভালোভাবে অ্যাটেন্ড করেছি। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমেই শেয়ার করব, এবং তোমরা অনেক কিছু ইন ডিটেল দেখতে পাবে। আর তার সাথে যে ইনফরমেশনগুলো তোমাদের দেওয়ার আছে, যে মহাশিবরাত্রি ইভেন্টটা পার্সোনালি গিয়ে ওখানে ইন পার্সন দেখা যায় কিনা, কিভাবে যাওয়া যায়, কিভাবে কি করা যায়। তো প্রথমত আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা যদি এই বিষয়টা নিয়ে খুব আগ্রহী হও, তাহলে অবশ্যই ঈশা বলে একটা অ্যাপ আছে, সাদগুরুর অ্যাপ, সেটা অবশ্যই ডাউনলোড করো। এবং তোমরা ওদের ওয়েবসাইট isha.sadguru.org, ঠিক আছে? তো এটাও তোমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়েও তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। তো আমি যেটা বলব সেটা হলো যে কিভাবে যাওয়া যায়। আমরা প্রথমত কিভাবে গেছিলাম সেটা আমি বললামই। আমরা ওদের ইনভিটেশন লেটার পেয়েছিলাম, মানে চিঠি, মেসেজ পেয়েছিলাম, সরি, ইনভিটেশন মেসেজ পেয়েছিলাম, এবং সেখানে আমরা এগ্রি করাতে মোটামুটি ওরা আমাদেরকে ইনভাইট করেছিল, অ্যান্ড আমরা ওখানে ২-৩ দিনের জন্য গেছিলাম। বাট ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যান্ড অল সেগুলো আমরা পার্সোনালি নিজেরাই বেয়ার করেছিলাম। আমরা একদিন আগে পৌঁছেছিলাম, বিকজ এখান থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট ছিল না, ওদের যে মানে ডেটটা দেওয়া ছিল। তো একদিন আগে পৌঁছেছিলাম, তো একদিন আগে ওখানকার অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবটাই আমরা পার্সোনালি অ্যারেঞ্জ করেছিলাম। অ্যান্ড আমরা একদিন পরে পর্যন্ত ছিলাম, কারণ কি সেদিনও ডিরেক্ট ফ্লাইট কিছু ছিল না। তো আমরা সেই দিনও নিজেরাই বের করেছিলাম। তো মাঝে যে ২-৩ দিন আর কি ওরা অ্যারেঞ্জ করেছিল, যেটা সেটা ২ দিন সম্ভবত, ১৩ থেকে ১৪, ১৪ থেকে ১৫, হ্যাঁ। তো সেটা সম্পূর্ণ ওরাই, মানে ফুডিং, অ্যাকোমোডেশন, ট্রাভেল সব কিছু ওরা প্রোভাইড করেছিল। ওদের পুরো ভলেন্টিয়াররা ছিল যারা থরলি গাইড করেছে রিগার্ডিং মানে আমাদের প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড অল। আর ওখানে মহাশিবরাত্রি ইভেন্ট বা অন্য অনেকগুলো ইভেন্ট হয়। ওদের মান্থলি ইভেন্ট হয়, ওদের অ্যানুয়াল প্রচুর ইভেন্ট হয়, যেটা মহাশিবরাত্রি এটা একটা অ্যানুয়াল ইভেন্ট। তো এরম যদি তোমরা কোনো কিছু অ্যাটেন্ড করতে চাও, তাহলে এটা প্রথমত ওদের দুটো সিস্টেম আছে। একটা হলো তোমরা ইন পার্সনও করতে পারো, আবার অনলাইনেও তোমরা দেখতে পারো। যদি ইন পার্সন যাও তাহলে সেখানেও দুটো ভাগ আছে, মানে তোমরা ফ্রিতেও ইভেন্টটা
উইটনেস করতে পারো, আবার একটা পেড ভার্সন আছে সেটাতেও উইটনেস করতে পারো। আমরা পার্সোনালি যেহেতু ওদের ইনভিটেশনে গিয়েছিলাম, তো আমাদের মানে কোনো কিছুই এইসব লাগেনি। আর যেটা টিকিটিং আর কি চার্জেস যেটা থাকে ওখানে, সেটা হলো 500 টাকা থেকে শুরু করে একদম 50,000 পর্যন্ত থাকে। 500 টাকায় সিটটা একদম পেছন দিকে, আর 50,000 সিটটা একদম ফ্রন্ট সিট। আর আমরা যে সিটগুলোতে ছিলাম সেটা আমার যদিও স্টিল মানে খুব দূরে মনে হয়েছে, বাট আমরা খুব সামনেই ছিলাম। আমাদের যে জায়গাটাতে মানে অ্যারেঞ্জ করা হয়েছিল ক্রিয়েটার্স অ্যান্ড অল, সেখানে টিকিটিং চার্জেস ছিল 25,000 করে, যেটা আমি পরে দেখলাম। বাট স্টিল আমরা মানে স্টেজটা আর কি, যেহেতু গ্রাউন্ডটা এত বড়, মানে আদি যোগীও এত বড়, এত হিউজ স্টেজ, আমরা খুব কাছে থেকেও আমাদের মনে হচ্ছিল যে অনেকটা দূর, খুব ভালো আর কি। একদম সামনে থেকে পারফরমেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট হয়ে আছে একদম, মানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমাদের সবটাই পর্দাই দেখতে হয়েছিল। বাট ওখানে যে এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি, সেটা আমার মনে হয় না স্টেজ দেখার প্রয়োজন আছে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা তুমি ভেতর থেকে ফিল করবে। মানে যে ধরনের কি বলবো, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় ওখানে, মানে এটা যে নেই ওখানে বা যে ছিল না, সেটা বলা মানে এক্সপ্লেন করা অসম্ভব। আর সাউন্ডস অফ ঈশা যেটা আছে, তাদের যে মিউজিক, তাদের যে আম, যেই কটা আর কি প্রোগ্রাম থাকে, এতটাই ডিভাইন এক্সপিরিয়েন্স যে আমার মনে হয় প্রত্যেকেরই যদি মানে কেউ চায় এবং তাদের এই দিকে আগ্রহী হয়, তাদের প্রত্যেকেরই একবার মহাশিবরাত্রিটা অ্যাটেন্ড করা উচিত। এটা আমার স্বপ্ন ছিল, আমার পূরণ হয়ে গেছে। অ্যান্ড তোমরা যেভাবে যেতে পারো, তোমরা প্রথমত ঈশা অ্যাপ ডাউনলোড করবে। ঈশা অ্যাপ ডাউনলোড করে ওখানে দেখবে এক্সপ্লোর বলে, নিচে মিডে একটা এক্সপ্লোর বলে অপশন আছে, এবং সেই এক্সপ্লোরটা ট্যাপ করলে দেখতে পাবে ইভেন্টস বলে অপশন আছে। ইভেন্টস ট্যাপ করলে ওখানে দেখতে পাবে অনেক রকম ইভেন্ট, উইকলি, মান্থলি, অ্যানুয়ালি, মহাশিবরাত্রি অ্যানুয়াল ইভেন্ট, সে কারণে তোমাদের অ্যানুয়াল ইভেন্টে ওটা খুঁজে পাবে। দেন অ্যানুয়াল ইভেন্টটা খুললে ওখানে দেখতে পাবে মানে অনেক কিছু, তারপরে স্ক্রোল ডাউন করে করে নিচে যাবে, তারপরে ওখানে দেখতে পাবে অ্যাটেন্ড ইন পার্সন বলে আছে। অ্যাটেন্ড ইন পার্সন যখন তুমি ক্লিক করবে বা লার্ন মোরে ক্লিক করবে, তখন দেখতে পাবে বুক মাই সিট এরকম একটা অপশান থাকে। তো বুক মাই সিট যখন তুমি করবে, তখন ওখানে কোন জায়গাটা ফ্রি আছে তোমাকে দেখিয়ে দেবে। একটা সাইড আছে, এই সাইডটা যেটা একদম এই সাইডে পড়ে, মানে আদি যোগীটা ধরো মিডিলে, কিন্তু ওই সিটটা পড়ে এই সাইডটাতে। তো ওটা পুরোটা ফ্রি। এবং যেটা মানে পরপর অনেক রকম ভাগ থাকে, আমরা যেমন মানাসে ছিলাম, মানাসটা একদম এই সামনের সেকেন্ড রোটা ছিল। তো এরকম পরপর ভাগ ছিল। তো যেটা 500 টাকারটা সেটা একটু পেছনের দিকে, এরকম আর কি প্রচুর ভাগ আছে। তো তোমরা একবার দেখে নিও টিকিটিং চার্জেসটা। যদি তোমাদের মনে হয় যে না তোমরা ফ্রির ওই জায়গাটাতে যাবে, সেখানেও যেতে পারো। তোমরা নিজেরা মানে পে করে, অল্প কিছু অ্যামাউন্ট পে করে রিজার্ভ যেগুলো থাকে আর কি নিজেদের সেটাতেও যেতে পারো। রিজার্ভ মানে আমি ওটা বলতে চাইছি, মানে তোমার সিটটা আর কি, বা তুমি যে জায়গাটা থাকবে সেই জায়গাটা রিজার্ভ। একটা কাউন্টার থাকে ওদেরও রিজার্ভড বলে, যেখানে মিডিয়া, ওদের ইনভাইটেড গেস্ট, তারপরে ভলেন্টিয়ার, এরা সব যায়। তো ওগুলো ওদের রিজার্ভড সিট। আর তুমি যদি কোনো টিকিট বুক করো ওখানে, তাহলে সেখানে তোমার একটা আর কি সিট রিজার্ভড হয়ে যায়। অ্যান্ড ওখানে গিয়ে তোমরা ঈশাটা পুরো ঘুরে দেখতে পারো। ওখানে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেটা আমি কি বলবো, আমার মনে হচ্ছিল যেন আমি একটা আলাদা অন্য জগতে চলে এসেছি। মানে ঈশা যোগা সেন্টার, ইট ইজ লাইক আ ওয়ার্ল্ড, কিন্তু মানে আমাদের যে ওয়ার্ল্ডটা, সেটা থেকে একটা অন্য ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে কেওস আছে, অ্যান্ড ওই ওয়ার্ল্ডের মধ্যে কোনো কেওস নেই। মানে এরকম একটা মানে হিউজ ডিফারেন্স। ওখানে গেলে সব জায়গায় দেখতে পারবে শুধু মেডিটেশন মেডিটেশন, এত শান্তি। মানুষ বসে আছে, ময়ূর আশেপাশ দিয়ে ঘুরছে, পেখম মেলে আছে। ওখানে ময়ূররাও মানুষকে ভয় পায় না, মানে এতটাই কাম এনভায়রনমেন্ট ওখানে। তারপর ধানালিঙ্গা, এইসব জায়গায় যদি যাও তাহলে দেখতে পাবে প্রত্যেকে ওখানে বসে বসে কত শয়ে শয়ে মানুষ বসে বসে ধ্যান করছে। আমি না ওখানে গিয়ে আমার মনে হয়েছিল আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ মেডিটেটিং, ঠিক আছে, এরকম করে পুরো মেডিটেশন করছে। অ্যান্ড আই ওয়াজ লাইক, মানে কেউ কেউ এরকম এরকম করছে, আর আমার মনে হচ্ছে মানে এত মানুষ,
এত মানুষ কি করে মানে এর মধ্যে এলো? কি করে তোমরা যদি দেখো তো এখন বিলিয়নস অফ পিপল আছে যারা সাদগুরুকে ফলো করে এবং মানে ঈশা যোগা সেন্টারের সাথে অনেকে যুক্ত, প্রচুর ভলান্টিয়ার্স আছে। তো ওখানে গিয়ে আমি যখন এত মানুষকে এক জায়গায় এরকম ধ্যান করতে দেখছি বা করতে যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে আমি কি জীবনের একটা পার্ট এক্সপ্লোর করিনি? মানে নাকি এরা হিপনোটাইজড। তো আমি এতটাই ওর মধ্যে ঢুকে গেছিলাম এবং দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে আমার মনে হয়েছে যে না, আমি এই সাইডটা এক্সপ্লোর করবই করব। অ্যান্ড দেন আমি এসে আর কি আমার স্পিরিচুয়াল জার্নি শুরু করেছি। অ্যান্ড আমি ইনার ইঞ্জিনিয়ারিংও শুরু করেছি। ইনার ইঞ্জিনিয়ারিং আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার একটা 40 ডেজের ম্যান্ডেলা যেটা থাকে, সাম্ভাবী মহামুদ্রা ক্রিয়া, সেটা আমার চলছে। অ্যান্ড এটা একটা ডিভাইন এক্সপিরিয়েন্স, যেটা যে করে সেই জানে। এবং এর দ্বারা একটা মানুষের মধ্যে যে কী রকমের কামনেস, কী রকমের মানসিক শান্তি এবং কী ধরনের যে চেঞ্জেস হয় উইদিন, সেটা যে এক্সপিরিয়েন্স করে সেই বলতে পারবে। তো আমার এক্সপিরিয়েন্স সো ফার তো খুবই ভালো। বাট এই ইনার ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমি একটা আলাদা করে আমার পুরো এক্সপিরিয়েন্সটা কী হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা আমি পরে করব। বাট হ্যাঁ, যেটা আমার বলার ছিল আর কি, আমি এইভাবেই অ্যাটেন্ড করেছিলাম। আমাকে তো ইনভাইট করেছিলাম, ইনভাইটেড গেস্ট ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের ওখানে কোনো রকম মহাশিবরাত্রি ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য কোনো রকম আর কি পেমেন্ট, টিকিট বা এগুলো কাটতে হয়নি। ওগুলো সম্পূর্ণটাই আর কি ওরা টেক কেয়ার করেছিল। আমাদের শুধু ট্রাভেলিং এক্সপেন্সেসটা দেখতে হয়েছিল। অ্যান্ড তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে আমি যে প্রসিডিওরটা বললাম তোমরা সেই প্রসিডিওরটা অ্যাটেন্ড করতে পারো। এবার আসি আমাদের এক্সপিরিয়েন্স ডে 1 এ যেটা ছিল, সেটা হলো আমরা এখান থেকে গেলাম। আমরা বাগডোগরা থেকে ফ্লাইট ধরেছিলাম। ব্রেক জার্নি ছিল, মানে আমাদের মাঝে এক জায়গায় হল্ট ছিল। হায়দ্রাবাদে সম্ভবত, হ্যাঁ হায়দ্রাবাদে যাওয়ার সময় হায়দ্রাবাদে, আসার সময় চেন্নাই সম্ভবত। তো হায়দ্রাবাদে আমাদের আরেকটা ফ্লাইট চেঞ্জ করারই ছিল। তো আমরা হায়দ্রাবাদে ওখানে নেমে একটুখানি ফ্রেশ হয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, সেই ভিডিওগুলো আমি অ্যাটাচ করে দেবো। দেন আমরা যখন কোয়েম্বাটুরে পৌঁছালাম, কোয়েম্বাটুরে পৌঁছে ওখানে তোমরা প্রচুর ক্যাব পাবে, উবের পাবে। ওখানে রেড ট্যাক্সি বলে একটা চলে। তোমরা অনেক রকম আর কি ট্যাক্সি ফেসিলিটিস পাবে। অ্যান্ড কোয়েম্বাটুর ইজ কম্পারেটিভলি আমার সেফ মনে হয়েছে। আমাদের কোনো রকম অসুবিধে হয়নি। ওখান থেকে তোমরা ডিরেক্টলি ট্যাক্সি বুক করে ঈশাতে যেতে পারো। এবং ঈশাতে যদি তোমরা থাকতে চাও তাহলে ঈশা কটেজেস বলে ওদের একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা ঈশা কটেজ বুক করতে পারো। সেটাও খুব মিনিমাল চার্জেস, কিন্তু একটু সময় নিয়ে বুক করতে হবে, বিকজ যেহেতু এত মানুষের যায় ওটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো ওটা তোমরা একটু দেখে নিও, কারণ যখনই যাবে তখনই অবভিয়াসলি তোমরা ঈশা যোগা সেন্টারে এক্সপিরিয়েন্সটাই আর কি করতে চাইবে। আমাদের ক্ষেত্রে সেই সৌভাগ্য হয়নি, আমরা হোটেলে ছিলাম, বিকজ ঈশা যোগা সেন্টার সেই সময়টাতে ইভেন্ট, মহাশিবরাত্রি ইভেন্টে এত ভলেন্টিয়ার এসেছিল অল ওভার ওয়ার্ল্ড থেকে, এবং এত বাইরের ফরেনার্স থেকে শুরু করে বা পুরো মানে আমাদের পুরো দেশ থেকে, দেশের মধ্যে দেশের বাইরে সব জায়গা থেকে এত মানুষ এসেছিল যে সেই সময় ঈশা কটেজেস অনেক আগে থেকেই বুক হয়ে গেছিলো। তো তোমরা যদি আসো তাহলে মেক শিওর কি মহাশিবরাত্রি ইভেন্ট যদি অ্যাটেন্ড করতে যাও তাহলে ওখানে থাকতে চাইলে তোমাদের কিন্তু অনেক আগে, প্রায় 3-4 মাস আগেই ঈশা কটেজেসটা বুক করে নিতে হবে। তো ওটা একবার তোমরা দেখে নিও। কতদিন আগে বুক করা যায় আমি সেটাও জানি না, মানে ম্যাক্সিমাম তোমরা আগে দেখে নিও যে কতদিন আগে বুক করা যায়, এবং সেই সময়টা এলে তবে বুক করে নিও। তো ঈশা যোগা সেন্টারে গেলে তোমরা ঈশা কটেজেসে থাকতে পারো। ওটা ওদের খুব মিনিমাল চার্জেস, মানে খুব বেশি চার্জেস লাগে না। আমি একবার চেক করছিলাম, একদম মিনিমাল চার্জেস লাগে। তো সেখানে গিয়ে তোমরা থাকতে পারো কমফোর্টেবলি। ওখানে সবটাই ওখানকার ভলেন্টিয়ার যারা আছে তারা টেক কেয়ার করে নেবে, কোনো অসুবিধে হবে না তোমাদের। অ্যান্ড ওখানে যাওয়ার জন্য তোমরা এয়ারপোর্টে নেবে, কোয়েম্বাটুর এয়ারপোর্টে নেবে, যে কোনো ট্যাক্সি নিতে পারো। ট্যাক্সি নিয়ে ডিরেক্ট তোমরা ওখানে যেতে পারো। ওখানে সবাই মোটামুটি সব ট্যাক্সি, কোনো অসুবিধা হবে না। ঈশা যোগা সেন্টার সবাই চেনে। অ্যান্ড ইট ইজ কম্পারেটিভলি সেফ। তো তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো। আমি আবারও যাব, কারণ আমার উইদিন ক্যাম্পাস, ঈশার যে ক্যাম্পাসটা তার মধ্যে এক্সপিরিয়েন্সটা হয়নি। তো আমি ওখানে গিয়ে টানা ধরো 7 দিন বা 10 দিন থেকে একটু সব কিছু এক্সপ্লোর করতে চাই। একটু ধ্যানালিঙ্গায় বসে ধ্যান করা, মানে এই জিনিসগুলো আমি ওখানে করতে পারিনি। চন্দ্রকুণ্ডায় গিয়ে স্নান করা, তো চন্দ্রকুণ্ড গিয়ে ওখানে গিয়ে আমি অন্যদের স্নান করতে দেখেছি, কিন্তু আমি সেখানে স্নান করতে পারিনি, যেটা আমার এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছে। তো আমি আবার অবশ্যই যাব। অ্যান্ড তোমরা যদি যেতে চাও তাহলে আমি মোটামুটি
আরও প্রসিডিওর যেগুলো আছে সেগুলো বলে দিলাম। বিসাইড দ্যাট যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে তোমরা এখানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। অ্যান্ড আমার ফার্স্ট ডে যে এক্সপিরিয়েন্সটা ছিল কোয়েম্বাটুরে সেটা হলো যে ওখানে সাউথের সব থেকে বড় প্রবলেম হলো আমার পার্সোনালি, মানে সাউথের ফুডটা যেহেতু একদমই আলাদা রকম আমার একটু অসুবিধে হয়। অ্যান্ড প্রথম তো অল্প কয়েকদিন থাকলে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয় না, বাট আমি একবার ট্রেনিংয়ে গেছিলাম একটা লং ডিউরেশনের জন্য। তো তখন আমার ফুডে খুব অসুবিধে হচ্ছিলো, কারণ সব কিছু টক টক টক, ভাত পাচ্ছিলাম না, তো এইটা একটা অসুবিধে হচ্ছিলো। বাট এবারে গিয়ে সেই অসুবিধাটা হয়নি। অ্যান্ড ওখানে গিয়ে আমরা কোথায় খেয়েছি, কি কি করেছি সেটা আমি ব্লগে অ্যাটাচ করে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নিও। ওখানে আরেকটা মেইন প্রবলেম যেটা ছিল সেটা হলো কমিউনিকেশন। ও মাই গড, ওখানে কেউ হিন্দিতে কথা বলে না, ইচ্ছে করেই বলে না আমার যতদূর মনে হচ্ছে, বিকজ আমরা হিন্দিতে বলছি ওরা বুঝে যাচ্ছে, বাট ওরা আমাদের সাথে কমিউনিকেট করছে ওদের ভাষাতে। তো ল্যাঙ্গুয়েজ ওয়াজ এ বিগ প্রবলেম দেয়া। তো একটু বেসিক ল্যাঙ্গুয়েজ যদি পারো তাহলে শিখে যেও। আদারওয়াইজ চ্যাট জিপিটি ইজ দ্য বেস্ট অপশন। আমি তো চ্যাট জিপিটি অন করে প্লিজ ট্রান্সলেট দিস ইন্টু দিস করে করে ওদেরকে শোনাচ্ছিলাম অ্যান্ড এইভাবে কমিউনিকেট করছিলাম। ইট ওয়াজ ফান, বাট ইট ওয়াজ অলসো একটুখানি প্রবলেমেটিক, বিকজ যখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয়ে যায় তখন একটু অসুবিধা হয় বেসিক জিনিসগুলো মানে কমিউনিকেট করতে। তো আমি সবটা অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। কোনো রকম কোয়ারিজ যদি আরও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে, অ্যান্ড এখানে ওয়াশরুমে এসে আমার মনে হলো যে বাহ, এরকম তো হওয়া উচিত ওয়াশরুম। মানে আমি শিলিগুড়ি এয়ারপোর্টে গেলাম আর হায়দ্রাবাদের এয়ারপোর্টে এলাম, এটা এত নিট অ্যান্ড ক্লিন, একজন ঢুকছে সাথে সাথে আবার ক্লিন হয়ে যাচ্ছে। অ্যান্ড মানে এখানে বসে থাকা যাবে, বাট সব জায়গাতে এরকম হয় না। এনিওয়ে আই উইল শো ইউ, ইট ইজ ভেরি ক্লিন। এই ম্যাডাম মানে ইউজ হওয়ার সাথে সাথেই আবার ওটা ক্লিন করে নিচ্ছে, সো ইট ইজ ভেরি ক্লিন। এই দেখো পৃথিবী গোল, যেখানেই যাই বাঙালির সাথে দেখাই হয়, অ্যান্ড চেনা মানুষের সাথেও দেখা হয়। এখন একজন চেনা মানুষের সাথে দেখা হলো, দাঁড়ো দেখাচ্ছি। এই যে এনার সাথে আমার আলাপ হলো এখানেই হায়দ্রাবাদে। আপনিও খুব ভালো মানুষ, খুশি হলো আপনার সাথে। আপনিও ভালো থাকবেন। আসি দেখো হায়দ্রাবাদ এয়ারপোর্টটা কত ক্লিন। হ্যাঁ, একটা আমি পরে শেষ শুরু করলাম। এই যে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচণ্ড ক্লিন অ্যান্ড ইটস হিউজ। আমরা ডোমেস্টিক ট্রান্সফারের জন্য এই সাইডে যাচ্ছি। হ্যাঁ, আমিও অনেকদিন পরেই করছি। আমার সাথে সোহিনী আছে। উই আর গোয়িং টু কোয়েম্বাটুর। ইয়ে সুপার এক্সাইটেড। এখনই সব করবো না, পরে জানতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। এয়ারপোর্টে কি পেলাম, এই ছোট ছোট বেবিসগুলো। Can you please mention your NGO name? It's called Animal Angels Foundation. So what we do is we train your pets Camera to be pan. therapy pets. We train your pets to be therapy pets, and they come here to help those passengers who are in anxiety. Many such kind of. That's a very. Yes, yes. Oh, I thought like for the dog. No. These are for the passengers who have a travel anxiety and panic attack. They're all here to help them. Shonju, You see them coming on to you. Ah. As you come here, and they're very calm. So sweet. They're very sweet. Oh, nice, nice. So you can, if you want your pet to be, if you want to see. I'm not from here. I'm from Darjeeling. এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে, যেখানে আমাদের 9টা বেজেছিল পৌঁছতে। তারপর সেখানে কোথায় ভালো খাবার পাওয়া যায় সেটা জানতে জানতে আমাদের আরও 1 ঘন্টা লেগেছিল, কারণ কমিউনিকেশনের খুব প্রবলেম হচ্ছিল। ওরা সাউথ ছাড়া হিন্দি কথাতেও কথা বলে না, ইংলিশেও কথা বলে না। তো কমিউনিকেশন একটা বড় ব্যারিয়ার ছিল, আর আমি চ্যাট জিপিটি ইউজ করে ওদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছিলাম। क्या क्या मिलता है उसको थोड़ा बोलने के लिए बोलिए तो। इडली, डोसा, बस राइस चावल,
राइस नहीं। आसपास कोई होटल या रेस्टोरेंट है जहाँ पे मिलेगा ये क्या बोलते हैं चावल दाल चावल? क्या नाम है? अरे उसको पूछो क्या नाम है होटल रेस्टोरेंट का जहाँ पे खाना मिलेगा। ক্যান্টিন दाल चावल 10 मिनट आगे वो कैंटीन बोलेছে 10 मिनट পরেও ক্যান্টিনই বললো। दाल चावल कहाँ मिलेगा उसको पूछो दाल चावल। हाँ गो আমি দেখছি এখান থেকে কি কি হয়। আর ওর অবস্থা আর ও 210 এ আসবেই না, ও আর 210 এ আসবে না, ও বলবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। थैंक यू सो मच, थैंक यू। वाईफाई कनेक्ट हाँ वाईफाई कनेक्ट कर दीजिए तो। वाईफाई এই যে কাগজ। উফ কিছু তো করো, কিছু তো বলো। আমি বলেছি ইশারাতে চলবে, ইশারাও কাজ করছে, চ্যাট জিপিটির বাবাও ফেলবে। আমরা চ্যাট জিপিটি দিয়ে কথা বলছি, কমিউনিকেট করছি, খুব ডিফিকাল্ট এখানে, খুব মুশকিল। আমরা খুব কষ্টে এখানে অর্ডারটা প্লেস করলাম, খুব কষ্টে। একটা ধোসা আর কি বললো রাবা সিপাই, একজন আমাদের সামনে বসে বসে খাচ্ছিল একটা ডিশ যেটা আমাদের খুব পছন্দ কম না। ও কে খা দেয় ইশারা, আমি বলছি তোর এবার ইশারাই চলবে, এই চার দিন ইশারা। এই লোভী মানুষটা এটা খাবার লোভ, আমার সামনে একজন খাচ্ছিল তার দেখে আমি একটা করে অর্ডার খাচ্ছিল, দেখে ওর লোভ হয়েছে খাবে। খুবই মিষ্টি। এটা আমি তামিলনাড়ুতে আগে ট্রেনিংয়ে এসেছিলাম, তখন দিয়েছিল, আমার ভালো লেগেছিল। ওইটা দেখে আমি কি বললো রাবা কেসার, রাবা আমি তো ভেবেছিলাম আমি কিছু খাবোই না, বোঝাতেই পারছি না। একটাই দিয়েছি, আমরা অর্ডার করেছি, ওটা থেকে হাফ করে খেয়ে নেবো। ঠিক আছে চলো আসুন আগে। চলে এসছে আমাদের মশালা ধোসা, ভাই খেয়ে নি বাবাই, চলো। নমস্কার, আমরা খাওয়া শুরু করছি। অবশেষে আমাদের এসছে মশালা ধোসা। ভালো থাকে, ওভার রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। আরে এগুলো চামচ খাবার ট্রেনে ভালো লাগে, এসবটা শরীর খারাপ করবে না। আর আমরা যেভাবে ট্রাভেল শুরু করেছি সকাল 8টা 15-20 নাগাদ আমরা বেরিয়েছি, তোদের চলছে এখনো চলছে, এখন রাত 10:30। এটা আমি আবার খাবো গাছ খাবারে। তোমরা জানো কত বিল হলো ধোসাটার? মশালা ধোসা সব শেষ হয়ে গেল। মশালা ধোসা তার সাথে আর কি কি দিল, হাজারো রকমের জিনিস দিল, আর মাত্র 50 টাকা বিল হয়েছে। 50 টাকা, তার মধ্যে আমরা এয়ারপোর্ট টাকা ছিল জিএসটি, টাকা নষ্ট করেছি, আর তার মধ্যে 3 টাকা জিএসটি ছিল। অ্যাকচুয়ালি বিল ছিল 47 রুপিস। মানে আমরা দেখে অবাক হয়ে গেছি, কি অদ্ভুত, কি ভালো, কি ভালো, কি ভালো খাবার। আমি বলেছি রোজ ওকে এখানে ফিট দিতে নিয়ে আসবো, অথচ কি কম দাম।